আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন লেনদেনের সমাপ্তি হয়েছে দুপুর ১টা ৫৫ এবং পোস্ট ক্লোজিং সব কিছু মিলিয়ে দুপুর ২টায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা সেই অনুযায়ী বলতে পারি যে লেনদেনের এরই মধ্যে কিন্তু ৩০ মিনিট অতিবাহিত হয়েছে এবং লেনদেন শেষ হওয়ার কিন্তু ৩০ মিনিট অতিবাহিত হয়েছে। এবং আমরা আজকে দিন শেষে যেমনটা দেখতে পাচ্ছি, দিনের শুরুটা কিছুটা নেগেটিভ ছিল এবং দিনের মাঝখানটাতে সূচকগুলোর কিছু একটা ওঠানামা করছিল, অর্থাৎ মিশ্র প্রবণতার মধ্য দিয়ে কিছুটা সময় লেনদেনের ছিল। কিন্তু আজকে কিন্তু বাজারের যে টার্নওভার অর্থাৎ ভলিউম, সেটা কিন্তু কিছুটা কমে গিয়েছে। গত বেশ কিছুদিন কিন্তু এই যে ভলিউমের পরিমাণটা বেশ ভালোই ছিল আমরা দেখেছি এবং সেই জায়গা থেকে কিছুটা কমে গিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজারের লেনদেন। তো আমরা যদি একটু সূচকের অবস্থানটা দিন শেষে দেখে আসি, সূচকের অবস্থান কেমন রয়েছে, টার্নওভারের বা কী পরিমাণ হয়েছে সেটা একটু দেখে নিব এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়া বা দর হারানোর সংখ্যাটা কেমন রয়েছে দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে দিন শেষে কিন্তু সেই জায়গা থেকে কিছুটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা বেড়েছে ডিএসসির প্রধান সূচক 10 পয়েন্ট। দিনের শুরুতে যেটা ছিল যে ডিএসসির সূচকগুলো বেড়েছিল এবং সেই জায়গা থেকে দিনের শেষ ভাগেও কিন্তু আমরা দেখেছি যে 10 পয়েন্টের মতো বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। ৫,১২২ পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু আজকে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েই লেনদেন হয়েছে এবং সেই জায়গা থেকে দিনের শেষ ভাগে কি অবস্থান রয়েছে, দিনের শেষ ভাগে কি সেই অবস্থানটা ধরে রেখেছে কিনা সেটা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে দর বাড়ার সংখ্যাটা কিছুটা বেশি রয়েছে। ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে, দর হারিয়েছে ১৫৯টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি ৬৪টি এবং দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭০ কোটি টাকা। তো আমরা আজকে যেটা বলছিলাম যে সূচকের অবস্থান পজিটিভ থাকলেও এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বাড়লেও আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেনের পরিমাণ কমে গিয়েছে, যে ভলিউমটা সেটা কিন্তু বাজার থেকে কমে গিয়েছে এবং বেশ কিছুদিন কিন্তু আমরা বেশ ভালো একটা লেনদেন দেখেছি এই পুঁজিবাজারে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। জি, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুরু করতে চাচ্ছি অন্য একটা বিষয় নিয়ে, যে পুঁজিবাজারে এই যে দীর্ঘদিন ধরে একটা আস্থাহীনতা, আস্থার সংকট এবং এই পুঁজিবাজারকে নিয়ে নতুন সরকার তাদের বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে যদি আমরা একটু বলি যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে পুঁজিবাজার এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে। এই যে আস্থার সংকটটা কমানোর জন্য বা পুঁজিবাজারের গতি বাড়াতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? আমি মনে করি এটা উদ্যোগ। আসলে দেখেন, নতুন সরকার এসেছে, সেরকম সময় এখনো পার হয়নি। আর সেই সাথে যে ইরান, ইউএসএ এবং ইসরায়েলের যে ওয়ারটা, এটার প্রভাবটা আসলে সারা বিশ্বেই পুঁজিবাজারে পড়েছে কম বেশি। তো আমি মনে করি নতুন যে উনি নিয়োগটা দিয়েছেন যারা তানভীর গনি, উনি আমি মনে করি যথেষ্ট কোয়ালিফাইড পারসন এবং তার ইন্টারন্যাশনাল মার্কেট একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, এই ক্যাপিটাল মার্কেট, তারপর ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোতে। আমি আশাবাদী যে এখান থেকে আমরা ভালো কিছু উদ্যোগ দেখতে পাবো, বাট এগুলো আসলে ইন এ ডে চেঞ্জ না, এটার জন্য একটু সময় দিতে হবে। জি, এবং যে লক্ষ্য নিয়ে আসলে আগানো হচ্ছে, যে বিনিয়োগ বাড়ানো বা বাজার স্থিতিশীলতা, এবং এই জায়গা থেকে কি বিনিয়োগটা বাড়লে এই যে ব্যাংক নির্ভরতা কমে আসবে কি, বা সেক্ষেত্রে পুঁজিবাজারের উপর নির্ভরতা বাড়বে কিনা? হ্যাঁ, এগুলো আসলে সবকিছু ডিপেন্ড করে হচ্ছে কিভাবে পলিসি রিফর্ম গুলো করা হচ্ছে, প্লাস আমাদের ওভারঅল ম্যাক্রো ইকোনমি কিভাবে রান করছে তার উপর। আমাদের পুঁজিবাজারে আপনি যেটা বলেন যে ব্যাংকের উপর নির্ভরশীলতা, এটা যেমন 2009-10 সালে থেকে অনেক বেশি ছিল। ইনফ্যাক্ট 2010 এবং সালে এটা যে নিয়ে মার্কেট, বিভিন্ন সময় কিন্তু আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে যে ব্যাংক নির্ভরতা কমিয়ে আনার জন্য। তো এটা 2009-10 যে লেভেলে ছিল, সেখান থেকে আপনি দেখবেন যে পরবর্তীতে অনেকটা কমে আসছে। তখন ব্যাংকগুলো অনেক বেশি ইনভেস্ট করার সুযোগ ছিল এবং সেটার উপর বাজারের প্রভাব অনেক বেশি ছিল। বাট এটা আসলে আইডিয়াল সিনারিও হওয়া উচিত না। এটার জন্য যেটা করতে হবে যে পুঁজিবাজারে মার্কেট ইন্টারমিডিয়ারি যারা আছে, ব্যাংকের মূল কাজ কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগ করা না। ব্যাংকের মূল কাজ হচ্ছে ব্যাংকিং, যেটা সে লোন দেয় মূলত এবং ডিপোজিট কালেকশন করে, এছাড়া আরো বেশ কিছু কাজ করে, বাট এটা মেইন প্রিন্সিপাল, প্রধান কাজ। তো পুঁজিবাজার হচ্ছে তার একটা
এক্সট্রা বা অক্সিলারি কাজ। তো তার উপর আসলে নির্ভর করলে সেটা পুঁজিবাজারে সাস্টেনেবল ইমপ্রুভমেন্ট হবে না। এটার জন্য যেটা করতে হবে, যেই কোম্পানিগুলা যাদের রুজি রুজি হচ্ছে পুঁজিবাজার, অর্থাৎ পুঁজিবাজারেই তাদের মেইন অপারেশন, লাইক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, এই কোম্পানিগুলা কিন্তু আমাদের দেশে পুঁজিবাজারও দুর্বল থাকার কারণে দেখা গিয়েছে ওইভাবে শক্তভাবে খুব একটা প্রেজেন্স তারা তৈরি করতে পারেনি। তো এই কোম্পানিগুলো যখন তারা নিজেরা আরো সক্ষমতা বৃদ্ধি পাবে, যে সেটার জন্য অনেক পলিসি সাপোর্ট এবং একই সাথে কোম্পানিগুলোরও চেষ্টা করতে হবে, ওভারঅল ম্যাক্রো ইকোনমি সাপোর্ট করতে হবে। সেটা যদি হয় তখন দেখা যাবে পুঁজিবাজারে ব্যাংকের উপর নির্ভরশীলতা আরো কমে যাবে এবং এই কোম্পানিগুলাই মূলত দেখা যাবে তখন পুঁজিবাজারে মেইন একটা তাদের ডিমান্ড সাইড ক্রিয়েট করবে পুঁজিবাজারে, এবং সেটা আরো বেশি অনেক সাস্টেনেবল হবে। আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম যে গতকালকেই বিএসসিসির একটা সভা হয়েছে, সেখানে দেশের বৃহৎ পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সরাসরি শেয়ার বাজারে তালিকাভুক্ত করার বিষয় সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে কাজ করার কথা বলেছেন এই নিয়ন্ত্রক সংস্থা। এটা নিয়ে আপনি কি বলবেন? আর সেখানে কিন্তু কর্পোরেট গভর্নেন্স সংক্রান্ত নতুন বিধিমালা প্রণয়নের বিষয়ে একটা কথা বলেছে। এটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ, আপনার মন্তব্য কি? জি, ডাইরেক্ট লিস্টিং আসলে আমি মনে করি এটা একটা ভালো একটা উদ্যোগ। এরকম কিছু কেস আমাদের আগেও হয়েছিল। তো এটা একটা কুইকলি একটা কোম্পানিকে দেখা যায় শেয়ার মার্কেটে নিয়ে আসা যায়। আমাদের মার্কেটে এটা বড় একটা চ্যালেঞ্জ, যেটাতে সবাই সবসময় বলে আসে যে এখানে কোয়ালিটি বা লার্জ কোম্পানি যথেষ্ট নাই, মার্কেটে যথেষ্ট লিকুইডিটি নাই। তো যদি ভালো ভালো কিছু বড় প্রতিষ্ঠানকে ডাইরেক্ট লিস্টিং করে আনা যায়, সেটাকে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে তখন সেটাকে পুঁজিবাজারে লিস্টিং করা পসিবল হবে এবং পুঁজিবাজারে তখন একটা নতুন একটা বিনিয়োগের একটা উইন্ডো ওপেন হবে, যে একটা ভালো কোম্পানি মার্কেটে আসা মানে সেটার সাথে অনেক ইনভেস্টরও আসেন এবং পুঁজিবাজারে তারল্যতা তখন বৃদ্ধি পায়। আমি মনে করি এটা ভালো উদ্যোগ এবং এটা হওয়াটা প্রয়োজন। আর কর্পোরেট গভর্নেন্স যেটা বললেন, এটা তো আসলে সবসময় এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। কর্পোরেট গভর্নেন্স সবসময় দরকার হবে আমাদের পুঁজিবাজারে, আমাদের ওভারঅল ফিনান্সিয়াল সিস্টেমে এটা সবসময় প্রয়োজন এবং প্রয়োজন থাকবে, এবং এটাকে টাইম টু টাইম আপগ্রেডেশন এবং ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা ফলো করে এটাকে আপগ্রেড করাটা আমি মনে করি সবসময় প্রয়োজন। শুধু পুঁজিবাজার না, পুঁজিবাজারের বাইরেও এটা আমি মনে করি আরো বেশি প্রয়োজন, যাতে করে এখন যেটা হয় যে অনেক কোম্পানি বড় কোম্পানি হওয়ার পরে তারা লিস্টিং হতে চায় না ট্যাক্স একটা বেনিফিট থাকার পর, কারণ তারা মনে করে যে আমি লিস্টিং হয়ে গেলে আমি আরো বেশি রাডারের মধ্যে আসবো, আমার তখন আরো বেশি স্ক্রুটিনি হবে। তো দেখা যাচ্ছে যেটা প্র্যাকটিস, যে অনেক কোম্পানি লিস্টিং না হয়ে নন লিস্টেড থেকে তারা দেখা যাচ্ছে যেভাবে ট্যাক্সটা বা আর্নিংটা আন্ডার রিপোর্টিং করে কম ট্যাক্স দিচ্ছে, সে দেখছে যে আমি লিস্টিং হলে আমার অফিসিয়ালি কম ট্যাক্স হওয়ার পরও বেশি ট্যাক্স দিতে হবে, আমার এখানে স্ক্রুটিনিটা বেশি হবে, রিপোর্টিংটা বেশি হবে। তো এই কারণে আমার মনে হয় যে এই গভর্নেন্সটা এটা শুধু পুঁজি বাজারের জন্য না, ওভারঅল ফিনান্সিয়াল সিস্টেমের জন্যই ভেরি মাচ নিডেড বাংলাদেশে। জি, আর আসলে সবসময় দেখা যায় যে এই পুঁজিবাজারে যখনই পুঁজিবাজার নিয়ে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা বা পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যখনই এই বাজার নিয়ে কথা বলেন, সবার আগে কিন্তু সবার আগেই কিন্তু হচ্ছে এই বিষয়টাই আসে, গুড গভর্নেন্স নিয়ে হচ্ছে কথা বলেন সবাই, যে গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে এই বাজারে আসলে গতি ফিরবে। এটা নিয়ে বিভিন্ন সময় কিন্তু আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু ওই অনুযায়ী আমরা আসলে কোনো রেজাল্ট যেটা বলা হয় সেটা আসলে আমরা পাইনি। আরেকটা বিষয় হচ্ছে এখন যে বর্তমান যে বাজার রয়েছে, যেই বাজার চলমান রয়েছে, এবং এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য কতটা সেফ? বাজার আসলে সেফ বলতে পুঁজিবাজারে সবসময় ঝুঁকি থাকবে, পুঁজিবাজার কখনো অ্যাবসলিউট সেফ হবে না। তবে এখানে সেফটিটা অনেকটা বিনিয়োগকারীর হাতেও থাকে। সে নির্ভর করছে যে সে কোথায় বিনিয়োগ করছে। এখানে প্রায় 400টার মতো কোম্পানি লিস্টেড আছে, কারণ অনেক কোম্পানি দেখা গেছে 3 বছর ধরে অপারেশন বন্ধ, সেখানে ইনস্পেকশনে যে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে তালা মারা কোনো লোক নেই, কিন্তু সেটার দাম হচ্ছে গত 6 মাসে বেড়েছে 80%, 70%, মানে একটা আনইউজুয়াল এটা। তো যখন এই ধরনের কোম্পানিতে কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবে তখন তার ঝুঁকিটা অনেক বেশি থাকবে। আবার অন্যদিকে যখন কোনো কোম্পানি ফান্ডামেন্টালি খুব স্ট্রং থাকে, ওভারঅল মার্কেটের কারণে, ইকোনমির কারণে বা ম্যাক্রো অনেক ইভেন্ট, যেমন এখন যুদ্ধের কারণে সারা বিশ্বের বাজার পড়ছে, তখন ভালো কোম্পানি শেয়ারের দামও পড়ছে। তো এসব ক্ষেত্রে তার একটা সাময়িক লস হতে পারে। কিন্তু আপনি দেখবেন এখন থেকে কেউ 20 বছর আগে যে ভালো কোম্পানি কিনেছে, সেটা ভালো অনেকগুলো কোম্পানি আছে বা ভালো ভালো ব্যাংক কিনেছে, আপনি দেখবেন যে সেটা কিনে লস করেছে এরকম আপনি খুঁজে পাওয়া খুব মুশকিল হবে, বরঞ্চ দেখা যায় তার ম্যাসিভ রিটার্ন করেছে। তো সাময়িকভাবে লস হলেও যদি ভালো কোম্পানি কেনে, সেটা এই ভালো কোম্পানিটা ইন্স্যুরেন্সের মতো কাজ করবে এবং সেই ক্ষেত্রে সে তাকে বলা যায় দীর্ঘমেয়াদে সে সেফই থাকবে। হয়তো 6 মাস 1 বছরে নাও থাকতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে সেফ থাকবে। তো এখানে বিনিয়োগকারীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।
সেই সাথে মানে সে কি ইনভেস্টমেন্ট চুজ করছে, আর সেই সাথে আসলে ওভারঅল ইকোনমি, সেই জিনিসগুলো আছে। বাট পুঁজিবাজার কখনোই একদম ঝুঁকিমুক্ত না। যে জিনিসটা আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ বা আপনি এসএসসি অথবা যে কোনো আপনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হোক, তাদের যদি আপনি ওয়েবসাইটেও যান দেখবেন যে এই ডিসক্লেমারটা বারবার থাকে যে পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। জেনে বুঝে বিনিয়োগ করুন, এই জিনিসটার উপরই মেন কথা। এবং জেনে বুঝে বিনিয়োগ করলে এই ঝুঁকির মধ্যে থেকেও লাভ করা সম্ভব। এবং কিন্তু আরো আপনি যে বিনিয়োগকারীদের জি জি বিনিয়োগকারীদের যে ভূমিকার কথা বলছেন, যে এই বাজারের জন্য আসলে বিনিয়োগকারীরা কি ধরনের, সাধারণ বিনিয়োগকারীদের ভূমিকা যদি বলি, তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকাটাই বা কেমন হওয়া উচিত, যাদের সবচেয়ে বেশি এই বাজারের জন্য মানে সবচেয়ে বেশি ভালো পদক্ষেপ নেওয়া উচিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, তাদের জায়গা থেকে তারা সেটা কতটুকু ফুলফিল করছে, আর সাধারণ বিনিয়োগকারীদেরই বা কি করা উচিত, যেটা আপনি বলছিলেন যে তাদের ভূমিকা নেওয়া উচিত? আচ্ছা, সাধারণ বিনিয়োগকারীটা আমি আগে বলবো, এটা আমি মনে করি বেশি দরকার। সাধারণ বিনিয়োগকারীদের যেটা করা দরকার, আগে বুঝতে হবে যে পুঁজিবাজার জিনিসটা এটা পুরোপুরি লাক ডিপেন্ডেন্ট না, মানে মোস্টলি লাক ডিপেন্ডেন্ট না। এটা স্কিলের ব্যাপার আছে, এখানে স্টাডি ব্যাপার আছে, নলেজের ব্যাপার আছে। তো এই নলেজটা তাকে, এই জিনিসটা যখন সে রিকগনাইজ করবে তখন তার জানার আগ্রহটা তৈরি হবে এবং তখন সেটা নিয়ে স্টাডি করবে। তো এই পড়ালেখা করাটা, এই যে জানার চেষ্টা করাটা, এটার জন্য এখন অনেক সোর্স আছে, অনলাইনে এখন অনেক কিছু পাওয়া যায়, অনেক বই আছে। এখানে ছোট থেকে শুরু করে হলো তার বেসিক কিছু নলেজ অ্যাটলিস্ট শিখে নিতে হবে, তাহলে সেগুলো কোর্স করতে পারে। সেই জায়গা থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকাটা যদি একটু জানতে চাই, তাদেরই বা এই বাজারের জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এখানে আসলে যেটা হয় তারা মোস্ট অফ দ্য টাইম দেখা যায়, তারা যেহেতু একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, তার নিজের একটা রিসার্চ টিম থাকে, তাদের একটা অ্যানালাইসিস থাকে এবং তারা সেই বুঝেই সাধারণত বিনিয়োগ করে থাকে। বাট এটা অবশ্যই সব প্রতিষ্ঠান একরকম না, এখানে আপনার কম বেশি থাকবে। যেমন সব ব্যাংক একই রকম না, সেরকম ভাবে সব পুঁজিবাজারের প্রতিষ্ঠানও একই রকম হবে না। এখানে যারা এই দক্ষতাটা অর্জন করবে, ভালো করবে, তারা দেখা যায় সার্ভাইভ করবে, তারা ভালো করবেন। যারা করবেন না তারা একটা হাই রিস্কের মধ্যে থাকবে। এবং প্রতিষ্ঠানের এখানে ভূমিকা বলতে, প্রতিষ্ঠানের ভূমিকা কিন্তু মার্কেটকে সাপোর্ট দেওয়া না। যে প্রতিষ্ঠানের ভূমিকা হচ্ছে সে যাতে মার্কেটে তার যে প্রতিষ্ঠান, লাইক একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে চেষ্টা করবে তার যারা ক্লায়েন্ট আছে, তার যারা বিনিয়োগকারী আছে, তাদেরকে যেন সে একটা ভালো রিটার্ন দিতে পারে। এর মানে প্রোটেকশনের এই না, বিষয়গুলো। হ্যাঁ, জি। এর মানে এই না যে মার্কেট যদি অনেক উচ্চ মূল্য থাকে তখন সে সাপোর্ট দিতে থাকবে। তার কাছে যখন মনে হবে যে এখন ইনভেস্ট করাটা রাইটফুল হবে, তার ইনভেস্টরের জন্য ভালো হবে, তখনই সে করবে। একইভাবে একটা ব্রোকারের চেষ্টা করবেন হচ্ছে ফেয়ার ভাবে একটা ট্রেড করা, ম্যানিপুলেশন বা সিরিজ ট্রেডিং যাতে না হয় সেটা প্রোটেক্ট করা, এবং বিনিয়োগকারীকে আকৃষ্ট করা যেটা অর্গানিক ভাবে। মার্চেন্ট ব্যাংক চেষ্টা করবে একটা ভালো ভালো কোম্পানিকে মার্কেটে নিয়ে আসা, প্রপার ওয়েতে মার্জিন লোন দেওয়া। তো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ভূমিকা, এবং ভালো প্রতিষ্ঠানগুলো সেটা তাদের নিজেদের স্বার্থে করে থাকবে এবং এই ব্যাপারে তারা আরো ডে বাই ডে আরো প্রোগ্রেস করতে থাকবে। আমি আপনার সাথে মানে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব, কিন্তু আপনার সাথে এখানে যদি একটু আর্গু করি যে আসলে মানে যারা সাধারণ বিনিয়োগকারীরা, তারা কিন্তু এই বাজারের জন্য হচ্ছে সিজনাল বিনিয়োগকারী, আমরা অনেকেই বলি। তারা সময় বুঝে বা খবর শুনে বা নিউজ শুনে কিন্তু তারা এখানে ইনভেস্ট করেন, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কিন্তু এই বাজারের জন্য হাল ধরাটা সবচেয়ে বেশি জরুরি, এবং তাদের পদক্ষেপটাই কিন্তু জোরালো হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও ইমরান হাসানের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন মার্জিয়া প্রেয়সী। সঙ্গেই থাকুন।